গুড আফটারনুন সমস্ত ভাই বোনেদের ডিএমএলটি প্রিলিমিনারি ভাই বোন যারা আছেন ফাইন তাদের জন্য আজকের এই ভিডিওটা। এটা কোনো টেস্টেড প্রসিডিওর নয়, জাস্ট একটা ল্যাবরেটরিতে কিছু বেসিক জিনিসপত্রের সঙ্গে পরিচয়। সেটা আমাদের প্রত্যেকেরই খুব জরুরি, কারণ আইডেন্টিফিকেশান পরীক্ষার সময় বা তুমি ফিউচারে যখন ল্যাবে কাজ করবে এটা খুব কাজে লাগবে যে কোন জিনিসটা কী। তাই কিছু কিছু বেসিক জিনিস তোমাদের পরিচয়ের জন্যই। সেকেন্ড ইয়ার বা ইন্টার্নশিপ এরা অনেকটাই জেনে গেছে, ফার্স্ট ইয়ার যারা তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, যাতে তোমরা কিছু জানতে পারো। তো প্রথমে আমি স্টার্ট করি ভায়েল দিয়ে। প্রথম ইডিটিএ ভায়েল। দেখো, এটাকে বলা হয় ইডিটিএ ভায়েল। ইডিটিএর ফুল ফর্ম হচ্ছে ইথিলিন ডাইএমাইন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। এটি একটি অ্যান্টিকোয়াগুলেন্ট। দেখো এখানে লেখা আছে K3। K3 দেখো লিকুইড, K2 পাউডার, K3 ইডিটিএ, অর্থাৎ এটা পটাশিয়াম K3 অ্যাড করে। তাই আমরা এই একটা ছোট্ট জিনিস বলে দিই, কোনো দিন পটাশিয়াম টেস্ট থাকলে সোডিয়াম পটাশিয়ামের মধ্যে কোনো দিন পটাশিয়াম টেস্ট যদি তোমার ল্যাবে আসে, কোনো দিন ইডিটিএ ভায়েলে করবে না। ইডিটিএ ভায়েলে করলে পটাশিয়াম সবসময় হাই দেখাবে। তাহলে ইডিটিএ ভায়েল মেনলি কী কী কাজে লাগে? ইডিটিএ ভায়েল কাজে লাগে যে কোনো হেমাটোলজিক্যাল টেস্ট, হিমোগ্লোবিন, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট কাউন্ট, সিবিসি, টোটাল সিবিসিটা আমাদের টোটাল কমপ্লিট ব্লাড কাউন্ট করতে গেলে ইডিটিএ ব্লাড মেনলি কাজে লাগে। তাই তোমার ল্যাবে যখন সিবিসি টেস্ট আসবে, তোমার ধরো এলো ক্লট ভায়েলে স্ক্যাভেঞ্জার বয় নিয়ে এলো, তা তুমি কিন্তু সেই ভায়েল অ্যাকসেপ্ট করবে না। তোমাকে সবসময় দেখতে হবে সেটা ইডিটিএ ভায়েলে আছে কিনা। এটা গেল ইডিটিএ ভায়েল। এর প্রিন্সিপালটা কি তাহলে? এর প্রিন্সিপাল হচ্ছে ক্যালসিয়ামকে চিলেট করে দেয়। ক্যালসিয়াম আমাদের একটা ক্লটিং ফ্যাক্টর, তাই এই ক্যালসিয়ামকে চিলেট করে ক্যালসিয়ামের অ্যাক্টিভিটিটাকে বন্ধ করে দেয়, তার ফলে ব্লাডটা ক্লট হয় না। পরে আসি আমি আর একটা ভায়েল, সোডিয়াম সাইট্রেট ভায়েল। এটা দেখো, এটাকে বলা হয় এটা হচ্ছে সোডিয়াম সাইট্রেট ভায়েল। দেখো সোডিয়াম সাইট্রেট ভায়েল, এইখানটা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেখানে আমি মার্ক করলাম ওখানে দেখো সোডিয়াম সাইট্রেট 3.2%। এইবার দেখো তারপরে লেখা আছে 1:9 সোডিয়াম সাইট্রেট 3.2%, 1:9। এটা কি? এটাই জানার। কি জানার না, সোডিয়াম সাইট্রেট 2 টাইপস আমাদের ব্লাড ল্যাবরেটরিতে ইউজ হয়, 3.8% অ্যান্ড 3.2%। আমরা এখানে কত পার্সেন্ট ইউজ করছি? 3.2%। আর 1:9 আমরা যখন পি টাইম করবো, এপিটিটি করবো, ডি ডাইমার, বর্তমানে করোনার সময় খুব বহুল প্রচলিত টেস্ট ডি ডাইমার, এইগুলোর ক্ষেত্রে আমাদেরকে ব্লাড 1.9 রেশিওতে নিতে হবে। মানে রিয়েজেন্ট থাকবে 1 রেশিও, অর্থাৎ সোডিয়াম সাইট্রেট থাকবে। তোমাদেরকে আমি দেখাই। দেখো এই নিচে দেখো সোডিয়াম সাইট্রেট আছে, তাহলে সোডিয়াম সাইট্রেট 1 রেশিওতে আর 9 রেশিওতে থাকবে তোমার ব্লাড। মানে এই যে দাগটা, এই দেখো কালো দাগটা, এই দাগ পর্যন্ত তোমাদেরকে সোডিয়াম সাইট্রেটটা নিতে হবে, মানে ব্লাডটা নিতে হবে। এই সোডিয়াম সাইট্রেট এই দাগ পর্যন্ত নিতে হবে, এর কমও না এর বেশিও না। নিচে দেখো লেখা রয়েছে 1.8 ml। তাহলে সোডিয়াম সাইট্রেট কত আছে? 0.2 ml। 0.2 ml সোডিয়াম সাইট্রেট আছে, আর 1.8 ml হচ্ছে তোমাকে ব্লাড নিতে হবে। তাহলেই তোমার 1:9 মিলে যাচ্ছে। সোডিয়াম সাইট্রেট তাহলে কী কাজে লাগে? সোডিয়াম সাইট্রেট কাজে লাগে পি টাইম, এপিটিটি। তাহলে সোডিয়াম সাইট্রেট, এটা সোডিয়াম সাইট্রেট ভায়েল, আর একবার দেখে নাও, এটা ভুললে হবে না। তাহলে পি টাইম হবে পিটি, এপিটিটি, ডি ডাইমার, থ্রম্বিন টাইম, এই সমস্ত করার জন্য আমার লাগবে সোডিয়াম সাইট্রেট ভায়েল। তাহলে সোডিয়াম সাইট্রেট ভায়েল তোমার ল্যাবে যদি আসে পি টাইম, তাহলে কোনোভাবেই ইডিটিএ ভায়েল বা ক্লট ভায়েল বা
ফ্লুরাইড ভায়ালে তুমি রিসিভ করবে না। কেন ইডিটিএ ভায়ালে করবে না? কারণ ইডিটিএ ভায়ালে করলে পি টাইম এক্স্যাক্ট পাওয়া যায় না। এক্স্যাক্ট যে রেশিওটা আমাকে জানতে গেলে সেটাকে আমাকে সোডিয়াম সাইট্রেট ভায়ালেই করতে হবে, কিন্তু প্রিন্সিপাল সেম। প্রিন্সিপাল দুজনেই ক্যালসিয়াম চিলেটিং এজেন্ট। আমি কেন ক্লট ভায়ালে করবো না? ক্লট ভায়ালে করবো না এই একটা কারণেই, ক্লট ভায়ালে করে ক্লট প্লায়ে তো ব্লাড অলরেডি ক্লট হয়ে গেছে, আর আমরা এখানে দেখবই ক্লটিং টাইম। তাই আগে যেটা ক্লট হয়ে গেছে অর্থাৎ ক্লটিং ফ্যাক্টরগুলো অলরেডি কাজ করে গেছে, তো আমি তো আর কিছু বুঝতে পারবো না। তারপরে আসি পরের ভায়ালে, ফ্লুরাইড ভায়াল। দেখো এটা হচ্ছে ফ্লুরাইড ভায়াল। হ্যাঁ, তাহলে তো সোডিয়াম ফ্লুরাইড আছে, সোডিয়াম ফ্লুরাইড ভায়াল আছে, বোঝা গেল? তাহলে সোডিয়াম ফ্লুরাইড ভায়াল এটা কি কাজে লাগে? সুগার, ব্লাড সুগার, সেটা ফাস্টিং হোক, সেটা র্যান্ডাম হোক, সেটা পিপি হোক, ব্লাড সুগার এস্টিমেশনে সুগার ভায়ালে করতে হয়, অর্থাৎ ফ্লুরাইড ভায়ালে করতে হয়। সোডিয়াম, আরেকটা ব্যাপার, সোডিয়াম ফ্লুরাইড ভায়ালে সোডিয়াম পটাশিয়াম আসলে কোনোদিনই সোডিয়াম ফ্লুরাইড ভায়ালে চেক করবে না। ভুলেও ফ্লুরাইড ভায়ালের প্লাজমা দিয়ে সোডিয়াম করবে না। সোডিয়াম তাতে হাই দেখাবে, তখন রিপোর্টটা ভুল হবে, যেটা পেশেন্টের পক্ষে খারাপ। এই বেসিক টিক্সগুলো আমি তোমাদেরকে জানিয়ে রাখতে চাই। আর কি তাহলে তোমাকে কেন, তাহলে তো অনেক ল্যাবরেটরিতে বা সরকারি হসপিটালে কি হয়, ক্লট ভায়ালে বা হসপিটালে ক্লট ভায়াল ইউজ হয়। কেন ক্লট ভায়ালে ইউজ হয়? কিন্তু ক্লট ভায়ালে উচিত নয়, কারণ ক্লট ভায়ালে সুগারটা ফল করে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি, সুগার ইউজ হয়ে যায়, তাই সুগারটা তখন কমে যাবে, আমার এক্স্যাক্ট যে ভ্যালুটা আমি সেটা পাবো না। তাই আমাকে সবসময় দেখতে হবে, আমাকে সোডিয়াম ফ্লুরাইড ভায়ালেই করতে হবে। বোঝা গেল? এই গেল বেসিক তিনটে ভায়াল। আমার কাছে হেপারিন ভায়াল এই মুহূর্তে নেই, না আমি হেপারিন ভায়ালটা তোমাদেরকে দেখাতে পারতাম। এবার আসি আরেকটা ভায়াল, সেটা হচ্ছে ক্লট ভায়াল। এটা হচ্ছে রেড ক্যাপ ক্লট ভায়াল। এটা পেশেন্টের একটা ব্লাড, এটা আছে ক্লট ভায়াল। এটা কি জেনারেল সমস্ত রকমের বায়োকেমিক্যাল টেস্ট, বায়োকেমিস্ট্রি, থাইরয়েড, যেন হরমোনাল টেস্ট, এগুলো করতে আমার কাজে লাগে। কিন্তু এটা দিয়ে আমি কখনোই সিবিসি অর্থাৎ হেমাটোলজিক্যাল টেস্ট বা সুগার টেস্ট সমস্ত করবো না। সুগার টেস্ট হয়তো হয়, কিন্তু সেটা উচিত নয়। যদি তোমার একান্তই প্রবলেম হয়, তাহলে আমি একটা ছোট্ট জিনিস শিখিয়ে রাখি। ক্লট ভায়ালে টেনে ক্লট হওয়ার সঙ্গে সঙ্গে সেন্ট্রিফিউজ করে তুমি আরবিসি থেকে সেরামটা সেপারেট করে দাও সাথে সাথে। তাহলে কি হবে, আরবিসি যেটা গ্লাইকোলাইসিস করতে চাই, গ্লাইকোলাইসিস করে সেরাম থেকে গ্লুকোজটা ফল করিয়ে দেবে, তাহলে সেটা আর হবে না। তাহলে এটা আশা করি সবার বোঝা গেল। আচ্ছা, আরেকটা জিনিস, ফ্লুরাইড ভায়ালও কিন্তু ক্যালসিয়াম চিলেটিং এজেন্ট। আচ্ছা, এইবার আসি আমি হেপারিন ভায়াল। হেপারিন ভায়ালটা আমার কাছে নেই, কিন্তু তাও আমি তোমাদেরকে বলছি, হেপারিন ভায়াল কি করে, ক্যালসিয়াম চিলেটিং এজেন্ট হিসাবে কাজ করে না। এটা কি করে, হেপারিন নর্মালি কিন্তু আমাদের বডিতে থাকে, আর হেপারিনের বা আর্টিফিশিয়াল হেপারিনের কাজটা কি, এ কি করে, অ্যান্টিথ্রম্বিন সিকে অ্যাক্টিভেট করে দেয়, যে করে কি থ্রম্বিনের যে কার্যকলাপটাকে ব্লক করে দেয়। এটা হচ্ছে হেপারিন ভায়ালের প্রিন্সিপাল। তাহলে আমাদের ভায়ালের সঙ্গে পরিচয় হলো। এইবার আমি যাব সিরিঞ্জ। একটু সিরিঞ্জের সঙ্গে পরিচয় করে নিই, যেটা হচ্ছে মেনলি ধরো ব্লাড কালেকশনের ক্ষেত্রে কাজে লাগে, একটা মান্টু দিতে গেলে সিরিঞ্জ কাজে লাগে, তারপরে ধরো এফএনএসি করতে গেলে নিডল কাজে লাগে। তাই সিরিঞ্জ, একটা বডি ফ্লুইড অ্যাক্টিভেট করতে গেলে সিরিঞ্জ নিডল যে সিরিঞ্জ, এটা আমাদের কাজে লাগে। তাহলে এই সিরিঞ্জের আমি কিছু জিনিস তোমাদেরকে দেখাতে, ধরো একটা 10 ml সিরিঞ্জ, এর একটা নিডল আমি তোমাদেরকে দেখাই। ধরো এটা একটা সিরিঞ্জ, এটা একটা আমার কাছে 10 ml এর সিরিঞ্জ আছে। তাহলে তুমি সবসময় কিন্তু 10 ml সিরিঞ্জ ইউজ করবে না। তোমার যখন ব্লাড স্যাম্পল যখন তোমার রিকোয়ার্ড বেশি হবে, তোমার বেশি মোর টেস্ট আছে, তখন তুমি এটা ইউজ করতে পারবে। নাহলে দেখা গেলো তোমার দুটো টেস্ট তুমি ইউজ করছো, এটা ঠিক নয়। তাহলে তোমাকে এইটা ইউজ করতে। এই নিডিলটা দেখো, একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই। এই নিডিলটা দেখো যথেষ্ট মোটা আছে। আচ্ছা, এইবার আমি তোমাকে আর একটা 1 ml সিরিঞ্জ দেখা দিচ্ছি, সামনে করো।
আমি তোমাকে একটা 1 ml এর মান 2 বা ইনসুলিন সিরিঞ্জ এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এটার নিডিলটা দেখো সরু। এইবার তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এটার গেজ কত আর এটার গেজ কত, এটা 21 গেজ, এটা 26 গেজ, তাহলে কি হলো, এটা হচ্ছে 26, এটা 21। তাহলে তোমার মনে হবে কেন এইটা কম এটা বেশি? গেজ এটা ছোট্ট সবসময় মনে রাখতে, গেজ যত বাড়বে নিডিল তত সরু হবে। তাহলে বোঝা গেল। তাহলে সিরিঞ্জ এটা হচ্ছে আমাদের নিডল, এটা সিরিঞ্জ, এটা আমাদের প্রচুর কাজে লাগে। এমনি ছোটোবেলা থেকেই তোমরা দেখে এসেছো, ইঞ্জেকশন বলো বা কারো ব্লাড টেস্ট করতে হলেই কাজে লেগেছে। কিন্তু ল্যাবরেটরিতে, কারণ তুমি টেস্ট তখনই শিখবে, আগে তোমাকে তো ব্লাডটা টানতে হবে পেশেন্টের বডি থেকে, তাই এটার মানে গুরুত্ব অপরিসীম। তাই হোক, তো আরেকটা যেটা জিনিস, আমি এরকম হাতে করে যে রিক্যাপ, ব্লাড টানার পরে এই যে আমি রিক্যাপ করছি, এটা কিন্তু উচিত নয়। রিক্যাপ কোনোদিন করা উচিত নয়। সব সময় কি করতে হয়, ব্লাড টানার পরে এই নিডিলটাকে নিডিল বার্নারে বার্ন করে দিতে হয়, তারপরে এটাকে কাট করে দিতে হয়। এটা আমি ইউজ করিনি, তাই এটা আমার এখন সেফ। আমার তো কোনো ব্লাড আমি টানিনি, এটা নতুন সিরিঞ্জ, তাই আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা কখনোই ব্লাড টানার পরে রিক্যাপ করবে না। রিক্যাপ ইজ প্রহিবিটেড বাই হু গাইডলাইন্স। রিক্যাপ করা যাবে না, কারণ নিডল স্টিক ইঞ্জুরি হতে পারে। নিডল স্টিক ইঞ্জুরিতে প্রতি বছর অনেক হেলথ স্টাফ হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি অ্যান্ড HIV-তে অ্যাটাক হয়। তাই এটা সবসময় মনে রাখতে হবে, রিক্যাপ করবে না। একান্তই যদি নিডিল বার্নার না পাও, এইভাবে তুলবে, এরকম কিছুতে একটা এই ওপরটায় হাত দিয়ে কিছু করবে না। হতে পারে বেশিটা চলে এসে আমার হাতে প্রিক হতে পারে, তাই সব সময় যেন এটা মাথায় থাকে। আচ্ছা, এবার আমরা পরের এতে যাই। সিরিজটা দেখে নাও একবার। এবার আমরা এটা জেনারেলি ল্যাবে মান 2তে ইউজ করা হয়। এবার আমাদেরকে এর পরের স্টেপে আমাকে যেতে হবে। তাহলে ভায়াল হলো, সিরিঞ্জ হলো, কটন তোমরা সবাই জানো আশা করি। আর 70% অ্যালকোহল ইউজ করতে হবে, টুনিকেট ইউজ করতে হবে, প্রলং টুনিকেশন করবে না। এইবার যদি আমি একটা স্লাইড দেখাই, তোমাকে আমি দেখাই একটা জিনিস। দেখো এখানে দেখো 75x25, থিকনেস কত 1.12 RBM মিলিমিটার, 1.12 মিলিমিটার, আর সাইজ হচ্ছে 7.75x25, মানে 25, এটা 75, আর এটা কত 1.12 মিলিমিটার। তাহলে এটা একটা স্লাইড। এই স্লাইডের কাজ কি? স্লাইড কি কাজ ইউজ করা? ব্লাড স্মেয়ার, পেরিফেরাল ব্লাড স্মেয়ার, ব্লাড টানার পরে এক ড্রপ ব্লাড দিয়ে স্মেয়ার করতে কাজে লাগে স্লাইড। ইউরিন যখন REME করা হয়, করার পর যখন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন হবে, তখন ইউরিনটা সেন্ট্রিফিউজ করার পরে ওর যে ডিপোজিটটা এই স্লাইডে দিয়ে কাভার স্লিপ দিয়ে দেখা হয়। তাহলে এই এতে তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে কাভার স্লিপ। দেখো, দেখতে পাচ্ছ আশা করি, এটা হচ্ছে কাভার স্লিপ। তাহলে এটা বোঝা গেল এই স্লাইড। এবার আমরা স্প্রেডার হলে আমাদের এই কনগুলোকে, এটা হয় 72x18 মিলিমিটার করতে হয়, 18 মিলিমিটার 72, এই কনগুলোকে এইরকম ভাবে তাহলে কি হবে,
একটা গুড স্প্রেডার তৈরি হয়, এইভাবে তোমাকে কেটে নিতে হবে। তাহলে সেটা 72 হয়ে যায় তখন। তো জেনারেলি আমরা কি হয়, একটা স্লাইড বক্সের একটা সুন্দর স্লাইড দেখে, স্মুথ স্লাইড দেখে আমরা স্প্রেডার বানিয়ে নিই, ঠিক আছে। এবার আমাকে আর একটা জিনিস করতে হবে, গ্লাস মার্কার। এটা কি গ্লাস মার্কার, যেটা দিয়ে আমি এক্ষুনি স্লাইডটা দেখাচ্ছিলাম, গ্লাস মার্কার। এটাকে বলা হয় গ্লাস মার্কার। এটা কি কাজে লাগে? এইটা হচ্ছে, ধরো একটা স্লাইডের উপরে নাম্বার করতে এটা কাজে লাগে। এটা এফএনএসসি ল্যাবে বেশি ইউজ হয়। তাকে নাম্বার করলাম 1 2, এটা কিন্তু পার্মানেন্টলি রয়ে গেল। এটা ডায়মন্ড মার্কার অ্যাকচুয়ালি, এটা কিন্তু পার্মানেন্টলি রয়ে গেল, ঠিক আছে। এটা স্টেশনারি গুডসের মধ্যে পড়ে, ল্যাবরেটরি আইটেমসের স্টেশনারি গুডসের মধ্যে পড়ে। তো স্টেশনারি গুডসের মধ্যে আরো কিছু জিনিস পড়ে, সেগুলো আমি তাহলে একেবারে দেখিয়ে দিই তোমাদের। একটা কাঁচি পড়ে স্টেশনারি গুডসের মধ্যে, পেন মাচ মোর ইম্পর্টেন্ট, রেজিস্টার খাতা মেনটেন করতে হয়। একটা মার্কার না হলে চলবে না, কারণ স্যাম্পলের গায়ে প্রপার আইডেন্টিফিকেশনের প্রয়োজন পড়ে, ঠিক আছে। এই গ্লাস মার্কার, তারপরে স্কেল, আরও অনেক কিছু আছে। আপাতত তোমাদেরকে আমি এগুলো দেখালাম বেসিক। আর ধরো থাকে ইঙ্কপ্যাড, তারপরে তোমার স্ট্যাম্প, এগুলো তো ইউজ করতে হয়। স্ট্যাম্প তো স্টেশনারি, খাতা, একটা রেজিস্টার্ড খাতা, এটাও স্টেশনারি গুডসের মধ্যে পড়ে। একটা স্টেপলার, এগুলো কিন্তু সব স্টেশনারি গুডসের মধ্যে পড়ে, ল্যাবরেটরি স্টেশনারি আইটেমস। এগুলো সরিয়ে দিলাম আমি এবার। তাহলে আমার এখন পর্যন্ত কি হলো, ভায়েলস পরিচয় হলো, স্লাইড, সিরিঞ্জ অ্যান্ড স্টেশনারি গুডস। জানি না তোমাদের কতটা ইন্টারেস্টিং লাগছে, তবে আমি দেখাচ্ছি, আমি আমার কাজ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপরে এবার আমাকে আসছি আমি, এটা হচ্ছে মেজারিং সিলিন্ডার। এটা হচ্ছে মেজারিং সিলিন্ডার, এটা হচ্ছে মেজারিং সিলিন্ডার। এটা একটা 100 ml মেজারিং সিলিন্ডার। মেজারিং সিলিন্ডার প্রচুর কাজে লাগে। আমি একটা বেসিক বলি, এটা এলাইসা করতে গেলে, তার বাফার বানাতে গেলে মেজারিং সিলিন্ডার প্রয়োজন হয়। একটা হেমাটোলজিতেও প্রয়োজন হয়, বায়োকেমিস্ট্রি ল্যাবে মেজারিং সিলিন্ডারের প্রয়োজন হয়, যে কোনো কাজে মেজারিং সিলিন্ডারের প্রয়োজন হয়। এটা হচ্ছে একটা বিকার, এটা হচ্ছে একটা বিকার। এই বিকারের গুরুত্ব বিশাল। বিকারও আমাদের ল্যাবে, সেটা হেমাটোলজিক্যাল হোক, সেটা প্যাথোলজি হোক, সেটা বায়োকেমিস্ট্রি হোক, বা সেটা মাইক্রোবায়োলজি হোক, সমস্ত ল্যাবে বিকার কাজে লাগে। আচ্ছা, তারপরে আসি পিপেট। পিপেটের সঙ্গে পরিচয় হতে হবে, মাস্ট ল্যাবরেটরিতে এটা মাস্ট। সে তুমি আগে আরবিসি পিপেট ছিল, কাউন্টিং পিপেট, ডাব্লিউবিসি কাউন্টিং পিপেট, এখন সব মাইক্রো পিপেটে হয়। মাইক্রো পিপেট মাস্ট। বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, সেরোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, প্রত্যেক জায়গাতে পিপেট মাস্ট। মাইক্রো পিপেট মাস্ট, এটাকে বলা হয় মাইক্রো পিপেট। কি হয়, এর দুটো রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, ফার্স্ট রেজিস্ট্যান্স, তোলার সময় সবসময় ফার্স্ট রেজিস্ট্যান্স, এই সেকেন্ড রেজিস্ট্যান্স দেখো চলে গেল, এটা যেন না হয়। ফার্স্ট রেজিস্ট্যান্সে তুলতে হবে, দেওয়ার সময় সেকেন্ড রেজিস্ট্যান্স পর্যন্ত, বোঝা গেল। ফার্স্ট রেজিস্ট্যান্সে আমি ধীরে ধীরে তুলবো, ধরো যেটা তুলবো আমি ফার্স্ট রেজিস্ট্যান্টে করে ধীরে ধীরে তুললাম, দেওয়ার সময় সেকেন্ড রেজিস্ট্যান্সে দিয়ে দিলাম, দেওয়া পর্যন্ত। ফার্স্ট রেজিস্ট্যান্সে ধীরে 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 আমি তুললাম, সেকেন্ড রেজিস্ট্যান্সে দিয়ে দিলাম, বোঝা গেল। তাহলে এটা ভেরিয়েসটা, এবার মাইক্রোপিপেটও ভেরিয়েবল হয়। এটা ফিক্সড 10 মাইক্রোলিটার, এটা ফিক্সড, এটা ভেরিয়েবল, দেখো চেঞ্জ হচ্ছে, তাহলে ভেরিয়েবল এটা। আর মাইক্রোপিপেট ইউজ করার সময় রিল্যাক্স মুডে রাখতে হয়, মানে এটা ধরো আপ 20 ম্যাক্সিমাম 20-তে রাখা হয়েছে। এইবার ধরো এটা আমাদের এক্ষুনি কাজ হচ্ছে, এটা ভেরিয়েবল, তাহলে আমি এটা একদম রিল্যাক্স মুডে করে দিলাম 500, 500 পিপেট 500-তে করে দিলাম, ম্যাক্সিমাম যেটা ভলিউম তাতে করে দিলাম আমি পিপেট।
আর হচ্ছে গ্লাস পিপেট। গ্লাস পিপেট, এটা হচ্ছে গ্লাস পিপেট। গ্লাস পিপেট প্রচুর কাজে লাগে, ল্যাবরেটরিতে প্রচুর কাজে লাগে। কিন্তু একটা ছোট্ট জিনিস মনে রাখতে হবে সবসময়, ছোট্ট নয়, এটা বেশ বড় জিনিস, মাউথ পিপেটিং করা যাবে না। মাউথ পিপেটিং প্রহিবিটেড, মাউথ পিপেটিং করা যাবে না, কারণ সেফটি ফার্স্ট, সবসময় সেফটি নিয়ে কাজ করতে হবে। তাই মাউথ পিপেটিং কোনোভাবেই করা যাবে না। ক্লিয়ার? তাহলে আমি কি ইউজ করব? সাকার ইউজ করব, তার জন্য আছে ব্যবস্থা। বিজ্ঞান উন্নত, আমরা কেন পেছনে পড়ে থাকবো? কেন আমরা ওই সব ইউজ করবো? এইভাবে দেখি, দেখো, এভাবে আমরা সাকার ইউজ করে আমরা করতে পারি। হ্যাঁ, তাই মাউথ পিপেটিং কোনোভাবেই আমরা করব না। তাহলে এবার পিপেটগুলো তোমরা দেখে নাও। মাউথ পিপেটিং কোনোভাবেই কিন্তু করা যাবে না। আচ্ছা, এবার আসি এই যে টিপসগুলো, মাইক্রো টিপস, এই মাইক্রো পিপেট, এর তো একটা কিছুতে তুলতে হবে। তাহলে এই মাইক্রো টিপসের মুখে দেখো, এই 10 মাইক্রোলিটারটা, 10 মাইক্রোলিটার যে পিপেটটা, ওর মুখে দেখো একটা টিপস লাগানো রয়েছে। এটা টিপস, এটা অ্যাডজাস্টেবল মাইক্রো টিপস। এটা হচ্ছে 200 আপ টু টিপস। এর থেকেও একটা ছোট পাওয়া যায়, 10 মাইক্রোলিটার, 20 মাইক্রোলিটারের পাওয়া যায়, বেরিয়ার টিপস হয়। আর এটা হচ্ছে 1000 মাইক্রোলিটার। এটা হচ্ছে এই পিপেটটা। তাই তুমি এই টিপসকে নিয়ে, এই বড় টিপসকে নিয়ে এর গায়ে লাগালে হবে না। এটা যারা অ্যাডজাস্টেবল সেটা থেকে ইউজ করতে হবে। বোঝা গেল? এইবার আমরা নেক্সট আইটেমে আসি। সাইড করে নিই একটু। এবার আমরা নেক্সট আইটেমে আসি। নেক্সট আইটেম কি? আমরা একটু আগে বললাম না, আরবিসি কাউন্ট, ডব্লিউবিসি কাউন্ট, তারপর বলা হচ্ছে বডি ফ্লুইড অ্যাসপিরেট করে, ওগুলো কিছু সেল কাউন্ট করতে হয়, আরবিসি কাউন্ট করতে হয়, ডব্লিউবিসি কাউন্ট করতে হয়, প্লেটলেট কাউন্ট করতে হয়। তার জন্য এটা হচ্ছে ইমপ্রুভ নিউবাস চেম্বার। বোঝা গেল? এটা হচ্ছে ইমপ্রুভ নিউবাস চেম্বার। কিন্তু আমি আজকে কোনো প্রসিডিওর বলবো না, প্রসিডিওর আমাদের নেক্সট ক্লাসে আরও যারা আছেন তারা বলবেন। আমি জাস্ট ইনস্ট্রুমেন্টগুলোর সঙ্গে পরিচয় করে দিচ্ছি। এটা ইমপ্রুভ নিউবাস চেম্বার, এটা বডি ফ্লুইডের সেল কাউন্ট হোক, সিএসএফ সেল কাউন্ট হোক, আরবিসি কাউন্ট, ডব্লিউবিসি কাউন্ট, প্লেটলেট, সব কাউন্ট, তোমার যদি সেল কাউন্টার না থাকে, এই নিউবাস চেম্বার তোমার সব কাজে লেগে গেল। তাহলে তোমার আরবিসি কাউন্ট হয়ে গেল, ডব্লিউবিসি কাউন্ট হয়ে গেল, হিমোগ্লোবিন তুমি ক্যালোরিমিটারে করে নিতে পারলে, তাহলে তোমার তো হয়ে গেল। আমি দেখিয়ে দেবো এরপরে ক্যালোরিমিটারটা। তাহলে এটা তোমার ইমপ্রুভ নিউবাস চেম্বার। একটু ছোট্ট করে খালি আমি একটু বলে দিই। এই নিউবাস চেম্বারের ভেতরে কিছু দাগ আছে, ভর আছে। কিভাবে আছে? ধরো চেম্বারটা যদি এরকম হয়, 3 মিলিমিটার, 3 মিলিমিটার, 3 মিলিমিটার, 3 মিলিমিটার, হলো। এইবার তাহলে প্রতিটা ভাগ 1 মিলিমিটার, 1 মিলিমিটার, 1 মিলিমিটার, 1 মিলিমিটার। তাহলে এখানে আছে
এগুলোতে ডব্লিউবিসি কাউন্ট করা হয় এই 4টে ঘরে, ঠিক সেমভাবে আছে। তাহলে এই সেম 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 এই 4টে ঘরকে কাউন্ট করে তারপরে কিছু ক্যালকুলেশন থাকে, সেই ক্যালকুলেশন করে ডব্লিউবিসি কাউন্ট করা হয়। তাহলে আরবিসি কাউন্ট কি করে করা হবে? আরবিসি কাউন্ট কি করে করা হবে? আরবিসি কাউন্ট এই মিডিলের ঘর থেকে করা হবে। আরবিসি কাউন্ট মিডিলের ঘর থেকে করা হবে। আরবিসি কাউন্ট করতে গেলে তাহলে কি হয়, কি তাহলে ওই ঘরটা তাহলে কিভাবে হবে, তাহলে সেই ঘরটাও আমাদেরকে জানতে হবে। তাহলে কি হবে? 1 2 3 1 2 3 4 5 1 2 3 1 2 3 5। এর ভেতরে আবার কি থাকে? প্রতিটা ঘরে এরকম প্রত্যেকটা ঘরে এর ভেতরে আছে। হলো? তাহলে আমার নিবাস চেম্বার, এটা নিবাস চেম্বারটা। আর ডেপথ কত? 1/10 মিলিমিটার। হ্যাঁ, এবার যখন তোমার দাদারা যখন আবার পড়াবে ডব্লিউবিসি কাউন্টিং, আরবিসি কাউন্টিং বা প্লেটলেট কাউন্টিং, তখন তারা এটা আরো ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেবে। এবার আমি আসি নেক্সট আইটেম কি? তাহলে হিমোগ্লোবিন তো টেস্ট করা যেতে পারে। হিমোগ্লোবিন আমি টেস্ট করতে পারি। হিমোগ্লোবিন কিভাবে টেস্ট করতে পারি? আমি প্রথমে দেখি যেমন গ্লাস পিপেটে করে ডার্কিন সলিউশনটা তুলে নিতে পারি, আর মাইক্রোপিপেট দিয়ে স্যাম্পল চার্জ করে দিলাম। দিয়ে আমরা তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, আচ্ছা এটা হচ্ছে কলোরিমিটার। এই কলোরিমিটার দিয়ে তুমি সমস্ত রকমের টেস্ট করতে পারো। বায়োকেমিস্ট্রির কাইনেটিক অ্যাসে ছাড়া এন্ড পয়েন্ট অ্যাসে সমস্ত রকম করতে পারো তুমি। আর কি করা যেতে পারে? হিমোগ্লোবিন এস্টিমেশন সেল কাউন্টার ছাড়াও আমি এই কলোরিমিটারে করতে পারি। এটা বিয়ার-ল্যাম্বার্টস ল অনুযায়ী কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমি আসি নেক্সট আইটেম কি আছে? নেক্সট আইটেম আমাদের আছে, তোমাকে আমাকে জানাচ্ছি, ওয়েস্টার্ন গ্রিন টিউব। এগুলো গুছিয়ে দাও। ওয়েস্টার্ন গ্রিন টিউব ওয়েস্টার্ন গ্রিন টিউব। এ দেখো, মার্ক দেখো, 0 থেকে 200 মিলিমিটার, আর কিন্তু টোটালটা 300 মার্ক 200 মিলিমিটার, বাট টোটালটা 300 মিলিমিটার। আর ডেপথ এ দেখো, বোথ সাইড আর ওপেন, both sided are open. স্ক্রিনটা আসছে না আমাদের কিছুটা মানে এটা এই যে এটা 0.5 মিলিমিটার, বুঝা গেল? আর তারপরে কি, এটাতে ইএসআর করা যেতে পারে ম্যানুয়াল। আর এটা হচ্ছে ইএসআর স্ট্যান্ড,
তাহলে তুমি ইএসআর এর সময় ব্লাডটা কীভাবে তুলবে? ওয়েস্টার্ন পিপেটের এতে তুমি শাকারটা লাগিয়ে দিলে, লাগিয়ে দিয়ে তুমি তুলতে পারো। তাহলে এটার সাথে পরিচয় হয়ে গেল। এরপরে আমরা আসি একটা জিনিস যেটা আমি মিস করে গেছি, সেটা ফরসেপ। ব্লাডকে সেন্ট্রিফিউজ করার পরে ওখান থেকে তুলতে বা কোনো টিউব তুলতে ফরসেপ প্রচুর কাজে লাগে, ফরসেপ প্রচুর কাজে লাগে। তাই সেন্ট্রিফিউজ বললাম, সেন্ট্রিফিউজ করা হয় সেন্ট্রিফিউজ মেশিন থেকে। সেন্ট্রিফিউজ মেশিন তাহলে দেখিয়ে দেওয়া হলো। এবারে আমি আসি, এটা হচ্ছে এফএনএসি গান। এফএনএসি করা হয় তার গান, এটা 10 ml এর যে সিরিঞ্জ সেটা লাগিয়ে দেওয়া হয়, দিয়ে প্যাথোলজিস্টরা এফএনএসি করে। এই সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটাকে বলা হয় কাপলিঞ্জার। এটাকে বলা হয় কাপলিঞ্জার। এটা হচ্ছে কাপলিঞ্জার। এবার আমি সেদিন বলেছিলাম সিআরপি আর ফ্যাক্টর এসও, সেদিন ফেসবুক লাইভে দেখানো হয়েছিল। সেই সিআরপি আর ফ্যাক্টর এসও এই প্লেট, মাইক্রোয়েটার প্লেটে করা হয়। কেন এই প্লেটটা এই ব্ল্যাক কেন? কারণ রিয়েজেন্টটা সাদা এবং যে রিয়াকশানটা হয়, ল্যাটেক্সের যে অ্যাগ্লুটিনেশনটা হয় ওটাও সাদা। তাই ব্যাকগ্রাউন্ড যদি ব্ল্যাক থাকে তাহলে আমার বুঝতে খুব সুবিধা হবে, এইটা সবসময় মাথা রাখতে হবে। কিন্তু যখন তুমি আরপিআর করবে তখন কিন্তু এটা সাদা হবে, কারণ আরপিআরে যে রিয়েজেন্টটা সেটা হচ্ছে ব্ল্যাক হয়। তাই কার্বন পার্টিকেলসগুলো ব্ল্যাক হওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড সবসময় সাদা হওয়া উচিত। আর কি হয়, এইগুলো করার জন্য আরেকটা জিনিস লাগে, এই যে তুমি তখন রিয়েজেন্ট দেবে, স্যাম্পেল দেবে, তারপরে এটাকে মিক্স করতে এই স্ট্রিকগুলো কাজে লাগে। বোঝা গেল? তুমি ড্রপার ইউজ করতে পারো, এই ড্রপার। তাহলে এই বেসিক আইটেম এটা আমি দেখিয়ে দিলাম। নেক্সট আসি, এতক্ষণ বলছি হিমোগ্লোবিন টেস্ট করতে হবে, বায়োকেমিক্যাল টেস্ট করতে হবে। টেস্টটা করবো কিসে? তার জন্য আমাদের এই টেস্ট টিউবের প্রয়োজন। তাহলে টেস্ট টিউবে আমাদের প্রচুর কাজে লাগে। বোঝা গেল? এবার আমি আসি নেক্সট আইটেমে। এটা হচ্ছে স্পিরিট ল্যাম্প। এটা হচ্ছে স্পিরিট ল্যাম্প। তুমি যদি ম্যানুয়াল ইউরিন আরইএমই করো তাহলে ওইটা তোমার কাজে লাগবে। তারপরে ধরো মাইক্রোবায়োলজিক্যাল কাজে রেড হিট, তোমাদের আগে ক্লাস করিয়েছে সাউন্ড স্টেরিলাইজেশন, তাই রেড হিট করতে গেলে এক্সট্রা কাজে লাগে। ফ্লেমিং, জাস্ট ফ্লেম বার্নার। তাহলে এটা হচ্ছে স্পিরিট ল্যাম্প। তাহলে স্পিরিট ল্যাম্পের সঙ্গে পরিচয় হয়ে গেল। এটা হচ্ছে লুপ, একটা স্ট্রেট ওয়্যার হয়। এই মুহূর্তে আমি স্ট্রেট ওয়্যারটা আমার কাছে নেই, আমি কিন্তু তোমাকে এইটাই দেখাচ্ছি। এটার মুখটা দেখো, এটা কিন্তু 0.5 মিলিমিটার। হ্যাঁ, এটা হচ্ছে তুমি ইউরিন কালচার করো, তুমি পাস করো, তাই এটা কাজে লাগে, মাইক্রোবায়োলজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে এটা হচ্ছে বলা হয় এলাইজা প্লেট। এটা হচ্ছে এলাইজা প্লেট। এলাইজা করতে গেলে এই এলাইজা প্লেট কাজে লাগে। তাই এলাইজা প্লেট কাজে লাগে। এবং এলাইজাতে একটা জিনিস ইউজ হয়, ওয়েলস। আমি যখন তোমাদেরকে নেক্সট ক্লাস এলাইজাতে নেবো তার আগে আমি কিছু দেখিয়ে দিচ্ছি। এটাকে বলা হয় ওয়েলস। তাই কী কী কাজে লাগে, এলাইজা করতে গেলে কী কী কাজে লাগবে? এই প্লেট, প্রত্যেকটা রিয়েজেন্টের স্পেসিফিক ওয়েলস, আর লাগে তোমাদেরকে এই মাইক্রোপিপেট দেখিয়েছি, মাইক্রোপিপেট, টিপস, বিকার, বাফার বানানোর জন্য। তাহলে এইগুলো কাজে লাগবে তোমার। তাহলে মাথায় থাকলো যেটা হচ্ছে যে এই এলাইজা প্লেট, স্পেসিফিক এলাইজা রিয়েজেন্ট উইথ ওয়েলস, যেখানে আমি ওয়েলসগুলোতে আমি রিয়েকশন করতে পারবো, এলাইজার কাজটা আমি করতে পারবো। মাইক্রোপিপেট, টিপস, বিকার, ডিস্টিল ওয়াটার, তাহলে এগুলো কাজে লাগে। এই ওয়েলস, প্রত্যেকটা ওয়েলস স্পেসিফিক। যখন ধরো তুমি ডেঙ্গুর কাজ করছো, ধরো তুমি ডেঙ্গু NS1 অ্যান্টিজেন টেস্ট করছো, তাহলে এখানে অ্যান্টিবডি কোটেড আছে।
ডেঙ্গু ম্যাকালাইজা করছো, যখন তুমি ডেঙ্গু আইজিএম অ্যান্টিবডি দেখছো, তখন ওখানে কি কোটেড থাকে? অ্যান্টি হিউম্যান আইজিএম কোটেড থাকে। এই এলাইজাতে ওয়েলসে কোট করা থাকছে। তারপরে তো তুমি এইচবিএসএজি করছো, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। হেপাটাইটিস বি টোটাল 3টে অ্যান্টিজেন, সারফেস অ্যান্টিজেন, এইচবিইএজি ইনভেলভ অ্যান্টিজেন অ্যান্ড এইচবিসি মানে হেপাটাইটিস বি এর কোর অ্যান্টিজেন। আমি এখানে দেখছি হেপাটাইটিস সারফেস অ্যান্টিজেন। সারফেস অ্যান্টিজেন দেখার জন্য যেটা স্যান্ডউইচ এলাইজাতে এখানে অ্যান্টিবডি কোটেড থাকে। মাথায় এলো? তাহলে ধরো স্ক্রাব টাইফাস করছো, স্ক্রাব টাইফাস আইজিএমে এখানে অ্যান্টিজেন কোটেড থাকে। এবার হচ্ছে প্রসিডিওরটা প্রত্যেকটা ওয়েলসে মানে প্রত্যেকটা রিয়েজেন্ট কোম্পানির আলাদা আলাদা রকম হয়, কিন্তু ম্যাকালাইজার বেসিক প্রিন্সিপাল, একটা ইনডাইরেক্ট এলাইজার বেসিক প্রিন্সিপাল, একটা স্যান্ডউইচ এলাইজার বেসিক প্রিন্সিপাল, একটা আইজিজি অ্যান্টিবডি ডিটেকশন বেসিক প্রিন্সিপাল, সেটা কোনোদিন চেঞ্জ হয় না। ওই প্রিন্সিপালের উপর ভিত্তি করে রিয়েজেন্ট কোম্পানি প্রসিডিওরটা অনেক সময় টাইম হেরফের কি ভলিউমে হেরফের এটা করে থাকে। আরেকটা কি, মাইক্রোবায়োলজি স্টেরিলাইজেশনের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা কাজে লাগে, আমার কাছে এই মুহূর্তে অটোক্লেভটা নেই, আমি অটোক্লেভটা দেখাতে পারছি না, হচ্ছে হট এয়ার ওভেন। এটা হচ্ছে হট এয়ার ওভেন। আচ্ছা, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। হয়তো আরও কিছু জিনিস আছে যেগুলো দেখানো মানে যাচ্ছে না এই মুহূর্তে বা আমার কাছে নেই, তাই এই বেসিক কিছু জিনিসগুলো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। আশা করি এগুলো তোমাদের উপকারে লাগবে। থ্যাংক ইউ। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের সিনিয়র দাদা তীর্থ সাহু।